সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সবাই ভালো আছি। আমি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তোমাদের শেখ মোহাম্মদ মহিউদ্দিন স্যার, নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সেশন নাম্বার 7-এ। এই ক্লাসটাতে আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব, সে আলোচনার বিষয় হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। চ্যাপ্টারের নাম হচ্ছে অনুক্রম ধারা, চ্যাপ্টার 2, এবং সেশন হচ্ছে 7। আজকে আমরা যে বিষয়গুলো শুরু করতে চাই সেটা হচ্ছে গুণোত্তর ধারার সাধারণ পদ নির্ণয় করা, গুণোত্তর ধারার সাধারণ পদ ব্যবহার করে গুণোত্তর ধারার যোগফল নির্ণয় করা, এবং গুণোত্তর ধারার যোগফলের সূত্র ব্যবহার করে বাস্তব জীবনে কোনো সমস্যার সমাধান করা। এই গুণোত্তর ধারার যোগফলের সূত্রের সীমাবদ্ধতা চিহ্নিত করা, যদি আমরা সময় পাই এই জিনিসটা একটু সময় সীমাবদ্ধতাটা চিহ্নিত করে যাব, যে গুণোত্তর ধারা কোন জায়গাটাতে আমাদেরকে প্রবলেম করতে পারে বা কোন জায়গাটা আমরা কোনো সমস্যায় পড়তে পারি সূত্রটা ব্যবহার করার ক্ষেত্রে। চলো শুরু করি। ফার্স্ট অফ অল, গুণোত্তর ধারা কি? আমরা আগের ক্লাসগুলোতে জানতাম যে অনুক্রম কাকে বলে, ধারা কাকে বলে, ধারার ক্লাসিফিকেশনের মধ্যে আমরা শিখেছি গুণোত্তর ধারা কাকে বলে। যদি কোনো গুণোত্তর অনুক্রমকে আমরা ধারায় কনভার্ট করি, দ্যাট মিন্স পদগুলোর মাঝখানে যদি আমরা যোগ চিহ্ন বসিয়ে দিই, সেক্ষেত্রে যে ধারা পাওয়া যায় তাকে বলা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে আমরা ডেফিনেশনটা যদি বলি, যদি কোনো গুণোত্তর অনুক্রমের পদগুলোকে যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দ্বারা সম্পর্কিত করা হয় তখন তাকে গুণোত্তর ধারা বলে। আমরা একটা গুণোত্তর অনুক্রম বলতে পারি 2, 4, 6, 8, এখান থেকে 2, 4, 8, 16, 32, একটা গুণোত্তর অনুক্রম। আর যদি আমরা অ্যালজেব্রা দিয়ে বলি তাহলে আমরা বলি আর স্কয়ার, আর কিউব, এগুলো হচ্ছে গুণোত্তর অনুক্রমের উদাহরণ। আমরা যদি এটাকে ধারায় কনভার্ট করি তাহলে হবে 2 + 4 + 16 8 + 16 + 32 + 1024, অথবা এবং এটার সাথে যদি আমরা অ্যালজেব্রিকটাকে আমরা একটু লিখি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো a + ar + ar স্কয়ার + ar কিউব প্লাস ইত্যাদি হচ্ছে গুণোত্তর ধারার উদাহরণ। আমরা নিশ্চয় তোমাদের মনে আছে, আমরা আগে লিলি তার টাকা সঞ্চয় করার জন্য মায়ের জন্য একটু উপহার কিনেছিল। ঠিক একইভাবে লিলির মতো অপুও একজন ব্যক্তি, সেও প্রতি সপ্তাহে কিছু টাকা সঞ্চয় করে, জমা করে। তারও একটা মাটির ব্যাংক আছে, সেখানে সে প্রথম সপ্তাহে 2 টাকা রাখে, দ্বিতীয় সপ্তাহে 4 টাকা রাখবে, তৃতীয় সপ্তাহে 8 টাকা রাখবে। অর্থাৎ আজকে প্রথম সপ্তাহে যা টাকা রাখবে এর পরের সপ্তাহে তার দ্বিগুণ টাকা রাখবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি কথাটা? টেকনিক্যালি জিনিসটা হচ্ছে, সে যখন টাকা রাখে, সে টাকা রাখার ক্ষেত্রে প্রথম সপ্তাহে 2 টাকা রাখে, দ্বিতীয় সপ্তাহে 4 টাকা রাখে, দ্বিতীয় সপ্তাহে, এটা হচ্ছে প্রথম সপ্তাহ। আর তৃতীয় সপ্তাহে আমরা যদি দেখি সে 8 টাকা রাখে। এইভাবে প্রতি সপ্তাহে পূর্বের সপ্তাহের দ্বিগুণ টাকা রাখে। দ্যাট মিন্স 2টা পর্ব 2টা সপ্তাহের রাখা টাকার অনুপাত হচ্ছে 2 টাইমস। ওই মাটির ব্যাংকে রাখে। 3 মাস পর অপু ব্যাংকটা হাতে নিয়ে খুবই খুশি হয়, কারণ এর ওজন আগের চেয়ে অনেক বেড়ে গেছে, এবং কানের কাছে নিয়ে ঝাঁকুনি দেওয়ার ভিতরে টাকা পয়সার নড়াচড়া বেশ শব্দ পাওয়া যাচ্ছে। অপুর ইচ্ছা হলো একটু হিসাব করে দেখা, যেহেতু তার মায়ের জন্য যে উপহার কিনতে চাচ্ছে সে উপহার কেনার মতো টাকা তার হয়েছে কিনা। সে কি করবে? মাটির ব্যাংক টুপ করে ছেড়ে দিবে? ভেঙে যাবে? তাহলে ভেঙে গেলে তো সে আর জমাতে পারবে না, যদি তার টাকার পরিমাণ প্রয়োজনীয় টাকা না হয়। এই জন্য সে কি করবে? খাতা কলম নিয়ে বসে গেল যে সে কয় টাকা জমিয়েছে। কিন্তু তার একটা হিসাব আছে, সে প্রত্যেক সপ্তাহে তার আগের সপ্তাহে যা রাখছে তার দ্বিগুণ টাকা সে জমাচ্ছে। এই সপ্তাহে 50 টাকা জমালে পরের সপ্তাহে 100 টাকা, পরের সপ্তাহে 100 ডাবল 200 টাকা করে সে জমা রাখছে। আলটিমেটলি তার কত টাকা হয়েছে সে একটু হিসাব করার জন্য বসলো। তার অপু লিলির মতো প্রথমে একটা তালিকা তৈরি করে, সে কয় মাস টাকা জমাচ্ছে? 3 মান্থ। 3 মান্থে কত সপ্তাহ হবে? আমরা জানি 1 বছর সমান 52 সপ্তাহ। 52 সপ্তাহ হয় 1 বছর। তাহলে 3 মাসে কত সপ্তাহ হবে? 3 মাস হলে 1 বছরের 4 ভাগের 1 ভাগ। তাহলে সুতরাং 3 মাস হচ্ছে 52 × 1/4 = 13 সপ্তাহ। 13 সপ্তাহ হলে তার কাজ হচ্ছে, সে প্রথম মাসে টাকা রেখেছে 2 টাকা, পরের 4 টাকা, পরে 8 টাকা, এভাবে সেই 13তম মাসে টাকা জমা রেখেছে 8,192 টাকা।
8,192 টাকা। আমরা কি হিসাব করে বলতে পারি তার এটা ঠিক আছে কিনা? তাহলে আমরা 4 নম্বর মাসে সে কত টাকা জমা রাখবে? 4 নম্বর মাসে সে টাকা জমা রাখবে তার দ্বিগুণ, দ্যাট মিনস 18 এর 16। তাহলে এরপরে মাসে 5 নম্বর মাসে কত টাকা জমা রাখবে? হিসাব করে কেউ একজন বলো। 16 দ্বিগুণে 32 টাকা। এরপরে মাসে 32 দ্বিগুণে 64 টাকা। এরপরে মাসে 64 দ্বিগুণে 128 টাকা। এরপরে মাসে 128 দ্বিগুণে 256 টাকা। এরপরে মাসে 256 দ্বিগুণে 512 টাকা। পরে মাসে 1024 টাকা, পরের সপ্তাহে, প্রত্যেকটা ক্ষেত্রে সপ্তাহে হবে। পরের সপ্তাহে সে 1024 টাকা, পরের সপ্তাহে 2048 টাকা, পরের সপ্তাহে 4096 টাকা, পরের সপ্তাহে 8192 টাকা। মানে 13 নম্বর সপ্তাহে যাইয়া সে টাকা জমা রাখবে 8192 টাকা। এখন কোশ্চেন হচ্ছে সে এই টাকাটা কিভাবে জমা করেছে। তার এই ক্যালকুলেশনটাকে আমি যে বললাম, সে 13 নম্বর সপ্তাহে 8192 টাকা জমিয়েছে। এই ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা আমরা একটু চেক ব্যাক করে দেখতে চাই, এবং সে 3 মাসে মোট কত টাকা জমিয়েছে সেই টাকাটাও আমরা হিসাব করতে চাই। চলো কীভাবে আমরা হিসাব করি। এটা একটা গুণোত্তর ধারা পদ ছিল, কারণ 2, 4, 8 প্রত্যেকবার 2 টাইমস করে বেড়ে যাচ্ছে, রেশিওগুলো প্রত্যেকবার 2 গুণ করে বেড়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। কোনো গুণোত্তর ধারার যদি প্রথম পদ এ হয়, সাধারণ অনুপাত আর হয়, সেই ক্ষেত্রে গুণোত্তর ধারাটি হবে a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এ আর টু দি পাওয়ার n-1 এভাবে হতে থাকবে। তাহলে এই গুণোত্তর ধারাটার আমরা একটু খেয়াল করি। প্রথম পদ a1 হচ্ছে a, দ্বিতীয় পদ হচ্ছে a2 ইজ ইকুয়াল টু এ আর, দ্যাট মিনস এ আর 1, তৃতীয় পদ হচ্ছে এ আর কিউব, দ্যাট মিনস এ আর স্কোয়ার, তৃতীয় পদ হচ্ছে এ আর কিউব। আমরা দেখি একটু এটাকে লিখতে পারি, খেয়াল করে দেখি। এখানে 4th, এখানে হচ্ছে 3, এখানে 3, এখানে হচ্ছে 2, এখানে 2, এখানে হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি এটাকে এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাকে বলতে পারি এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1, এটাকে বলা যাবে এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1, এটাকে বলা যাবে এ আর টু দি পাওয়ার 1 মাইনাস 1। এখান থেকে আমরা যদি n-তম পদ চাই, n-তম পদ আমরা বের করতে পারি। ধারাটির n-তম পদ এ n হবে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে যখন n লিখবো আমরা, এখানে হবে পাওয়ার n মাইনাস 1। খেয়াল করে দেখো, চতুর্থের জন্য 4 মাইনাস 1, 3 এর জন্য 3 মাইনাস 1, 2 এর জন্য 2 মাইনাস 1, 1 এর জন্য 1 মাইনাস 1। দ্যাট মিনস এ n এর জন্য আসবে n মাইনাস 1। তাহলে আমরা বলতে পারি কোনো গুণোত্তর ধারার প্রথম পদে সাধারণ অনুপাত আর হলে গুণোত্তর ধারাটি হবে এ প্লাস আর এ আর স্কোয়ার এ আর কিউব, ডট ডট করে আমরা বলতে পারি এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, এবং সাধারণ পদ হচ্ছে n-তম পদ ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা এখানে এই যে 13 সপ্তাহের সারণীটির নিচে দেওয়া হলো, খালি ঘরগুলো পূরণ করো, নিজেরা পূরণ করে দেখবে যে স্যার যেটা বলছে এর সাথে ম্যাচ করে কি না। আমি আবার বলছি, একটু ম্যাচ করে নাও। তোমরা নিজেরা আগে নিজে করবে, করে তারপর এটা ম্যাচ করবে। প্রথম সপ্তাহের জন্য 2, দেন 4, দেন 8, দেন 16, দেন 32, দেন 64, দেন 128, দেন 256, তারপর 512, 1024, 2048, 4096, দেন 8192। তাহলে মোট কত টাকা হতে পারে তার জন্য আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে। বসে বসে সবগুলো নাম্বার আমরা অ্যাড করব না, সে কাজ করার দরকার নেই। আমরা যদি গুণোত্তর দ্বারা যোগফল নির্ণয় করতে চাই, তো আমরা ধরে নিই আগে একটা ফর্মুলা বের করে নিই। কোনো গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল s অফ n ইজ ইকুয়াল আমরা লিখতে পারবো a প্লাস এ আর প্লাস
এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এ আর টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমরা এতক্ষণ শিখেছি কোনো গুণোত্তর ধারার এনতম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটাকে যদি আমরা আবার রিভার্স অর্ডারে লিখি গাউসের সিস্টেমটা ফলো করে, তাহলে আমরা বলতে পারি আর দিয়ে মাল্টিপ্লাই করে আর ইন্টু এস অফ এন, আমরা আর দিয়ে মাল্টিপ্লাই করেছি পুরোটাকে, তাহলে এস অফ এনকে যখন আমরা আর দিয়ে মাল্টিপ্লাই করব আমরা পাবো আর ইন্টু এস অফ এন, এ ইন্টু আর, এ হয়ে যাবে এ আর ইন্টু আর ইজ ইকুয়াল টু এ আর স্কোয়ার ইন্টু আর ইজ ইকুয়াল টু এ আর কিউব, এভাবে এ আর টু দি পাওয়ার 4, এ আর টু দি পাওয়ার এন মাইনাস 2 হয়ে যাবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এর আগেরটা হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 3টা হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 2, পরে এটা হবে এন মাইনাস 1, এটা হবে এন, তাহলে হবে এ আর টু দি পাওয়ার এন। এখন আমরা যদি দুইটা অ্যাড করে দিই বা মাইনাস করে দিই, দুইটা কাজ করতে পারি। যদি মাইনাস করে দিই তাহলে এ আর ক্যান্সেল, এ আর স্কোয়ার ক্যান্সেল, এ আর কিউব ক্যান্সেল। আমরা যদি 1 নাম্বারটা থেকে 2 নাম্বারটা বিয়োগ করি সেটা একটা আনসার আসবে, যদি 2 নাম্বার থেকে 1 নাম্বার মাইনাস করি সেটা একটা আনসার আসবে। দেখি আমরা কি পাই। আমরা যদি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি দুইটা থেকে একটা সাবট্রাক্ট করি, দুইটা ক্ষেত্রে হতে পারে। প্রথম ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশন সাবট্রাক্ট মাইনাস, অথবা দ্বিতীয় ইকুয়েশন থেকে প্রথম ইকুয়েশনটা বিয়োগ করা। যদি আমরা প্রথম ইকুয়েশন থেকে দ্বিতীয় ইকুয়েশনটা বিয়োগ করি এস অফ এন মাইনাস আর অফ এস অফ এন, এ আরকে ক্যান্সেল করবে, এ আর স্কোয়ারকে ক্যান্সেল করবে, এ আর কিউবকে ক্যান্সেল করবে। এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমাদের উপরে থাকলো এ মাইনাস এ আর টু দি পাওয়ার এন। আর যদি আমরা উল্টে দিকে মাইনাস করি আর এস অফ এন মাইনাস এস অফ এন করি, তাহলে এ আরকে ক্যান্সেল করবে, প্রথমে আসবে এ আর টু দি পাওয়ার এন, আর এর আগে হয়ে যাবে একটা মাইনাস, তাহলে মাইনাস এ। এখন আমরা যদি এই দুইটা থেকে আমরা একটা এস অফ এন ক্যান্সেল কমন নিই, তাহলে আমরা পাবো 1 মাইনাস আর, আর এই দুইটা থেকে আমরা এ কমন নিলে আমরা পাবো এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন। এখান থেকে আমরা পাবো এস অফ এন ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আর আমরা যদি এই অংশটুকু ওইভাবে করার চেষ্টা করি, এস আর মাইনাস 1 ইন্টু এস অফ এন ইজ ইকুয়াল টু, যেটা থেকে এই কমন নিলে আমরা পাবো এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1, therefore এস অফ এন ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। তাহলে আমরা একটা গুণোত্তর ধারার সামেশন বের করার জন্য দুইটা জিনিস পেয়েছি। একটা হচ্ছে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর, আরেকবার পেয়েছি এস অফ এন ইজ ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস আর মাইনাস 1। তাহলে দুই ক্ষেত্রে ইউজ হবে। এটা ইউজ হবে যখন আর লেস দেন 1, আর এই ক্ষেত্রে ইউজ হবে যখন আর গ্রেটার দেন 1। আমি দুইটা কথা বলেছি, একটা আমার হচ্ছে যখন আর ইজ লেস দেন 1 আর যখন আর ইজ গ্রেটার দেন 1, এই দুইটা ক্ষেত্র হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের জন্য আমরা খেয়াল রাখবো কখন আর ইজ লেস দেন 1 হলে কেন এটা, বা আর ইজ গ্রেটার দেন 1 হলে এটা কেন। আর একটা কন্ডিশন থেকে যাচ্ছে, যদি আর এর ভ্যালু 1 হয় তাহলে তিনটা কেস, আর 1 এর সমান, 1 থেকে ছোট, 1 থেকে বড়। 1 এর সমান হলে কি হবে সেটা আমি পরে বলছি। 1 থেকে ছোট হলে এই ফর্মুলাটা ইউজ হবে, আর 1 থেকে বড় হলে এই ফর্মুলাটা ইউজ হবে। এখন কোশ্চেন থেকে যায় কেন, আর যদি 1 থেকে ছোট হয় আমরা পাবো 1 মাইনাস 1 থেকে ছোট নাম্বার সাবট্রাক্ট করলে একটা হোল নাম্বার পাওয়া যাবে, সেক্ষেত্রে আমরা এটা পাবো। কারণ সাম করলে, অ্যাড করলে কোনো কিছু কমে না, নেগেটিভ জিনিস আসে না, পজিটিভ জিনিস আসে। আর এখন আর এর ভ্যালুটা যখন 1 থেকে বড় হবে তখন হবে আর মাইনাস 1, সেক্ষেত্রে 1 থেকে বড় যদি আমি 2 ধরি তাহলে 2 মাইনাস 1 পজিটিভ জিনিস পাওয়া যাবে। দ্যাট মিনস আমার যখন পজিটিভ জিনিস দরকার হচ্ছে, কারণ সামেশান যোগফল কখনো ঋণাত্মক হবে না, কতগুলো পজিটিভ নাম্বারের সামেশান কখনো নেগেটিভ হয় না, সেক্ষেত্রে এটা হবে। আচ্ছা, আর যদি 1 হয়ে যায় তখন কি হবে 1 মাইনাস 1, 1 মাইনাস 1।
তখন আমরা এই ফর্মুলাটা আর কাজ করবে না। যদি আমরা বলি কোন একটা সিকোয়েন্সের কনস্ট্যান্ট সিকোয়েন্স, যেটাকে বলা হচ্ছিল ধ্রুবক ধারা বা ধ্রুবক অনুক্রম, মানে প্রত্যেকটা টার্ম সেম এ এ এ এ এভাবে হয়, তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আর টাইমস আর ইকুয়াল টু 1 দিয়ে মাল্টিপ্লাই করলে পরেরটা পাওয়া যাচ্ছে। তাহলে এটা ধ্রুবক সিকোয়েন্স বা কনস্ট্যান্ট সিকোয়েন্স বা ধ্রুবক অনুক্রম হবে। আর ধ্রুবক অনুক্রমকে নিয়ে করলে যেটা ধারা পাওয়া যাবে সেটাকে বলা হবে ধ্রুবক ধারা। আর ধ্রুবক ধারার জন্য আমরা গুণোত্তর ধারার ফর্মুলাটা আর ইউজ করতে পারছি না, তখন হবে n ইন্টু এ। আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি লিখি এগুলোকে একটু, আমরা এরকম পাচ্ছি। সো 13তম সপ্তাহে তার 13 সপ্তাহে মোট জমা কত হবে? এখানে আর কত ছিল মনে পড়ে? তার সিকোয়েন্সটা ছিল এরকম, আমরা যদি একটু লিখি, তার প্রথম সপ্তাহে ছিল 2 টাকা, পরের সপ্তাহে 4 টাকা, পরের সপ্তাহে 8 টাকা, পরের সপ্তাহে 16 টাকা, পরের সপ্তাহে 32, দেন 64, দেন 128, দেন 256, then 1024, then 2048, then আমরা যদি অ্যাড করি 2448 এর জন্য 4096, দেন 8192। এই হলো 13 সপ্তাহের তার টোটাল জমাটা। দেখি আমরা ক্যালকুলেশন করি কয়টা সপ্তাহ হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এক বছর শেষে সে 12 সপ্তাহে বা 13 সপ্তাহে সে কত টাকা পাচ্ছে সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের টার্মসগুলোর জন্য আমরা যে জিনিসটা পাচ্ছি, যদি সামেশনটা আমরা বের করার চেষ্টা করি মোট কত টাকা জমা করেছে, সেজন্য আমরা পাবো এ হচ্ছে 2, ফার্স্ট টার্ম এ হচ্ছে 2, আর কমন রেশিও আর ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2। 2 ইজ গ্রেটার দেন 1 আর লেস দেন 1, 2 ইজ গ্রেটার দেন 1, 2টা হচ্ছে 1 থেকে বড়। তাহলে আমাদের ফর্মুলা হবে এটা। এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা 13 সপ্তাহে তার মোট জমাটা পেয়ে যাব। এস অফ 13 ইজ ইকুয়াল টু, এ হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 13 সপ্তাহের জন্য 13 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2, সরি 1 দিয়ে কোনো কিছু ডিভাইড করলে যা আছে তাই থাকবে। তাহলে আমরা লিখতে পারবো 2 ইন্টু 2 টু দি পাওয়ার 13 মাইনাস 1। এই পরিমাণ টাকা তার জমা হবে। আমরা যদি 3 মাসে তার মোট জমা হবে যেটা টাকাটা পাবো সেটা হচ্ছে 16,382 টাকা। 16,382 টাকা। তাহলে আমাদের জন্য একক বাড়ির কাজ কি থাকবে? আমরা শিখেছি হাউ টু ফাইন্ড আউট দ্য জেনারেল টার্ম অফ এ জিওমেট্রিক্যাল সিকোয়েন্স। কোন একটা গুণোত্তর ধারার সাধারণ পদ কীভাবে বের করতে হয় এবং তার সামেশনটা কীভাবে বের করতে হয়। আমরা গুণোত্তর ধারার নির্ণয় করতে বলেছি এ হচ্ছে 4 আর হচ্ছে 10। তাহলে আমরা জানি কোন গুণোত্তর ধারাটা কত হবে। আর স্কয়ার লাইক দ্যাট। তাহলে প্রথমটার জন্য এ হচ্ছে 4 আর হচ্ছে 10, তাহলে এটা হবে 4 ইন্টু 10, 4 ইন্টু 10 স্কয়ার, 4 ইন্টু 10 কিউব। তাহলে ধারাটা হচ্ছে আমাদের জন্য 4 1440, তারপর হচ্ছে 400। এই হচ্ছে আমাদের জন্য প্রথমটার জন্য ধারা। দ্বিতীয় ধারাটা আমরা একইভাবে বের করতে পারবো আশা করছি। তৃতীয় ধারাটিও বের করতে পারবো। অপু 12তম সপ্তাহে কত টাকা ব্যাংকে রেখেছিল? 8,192 টাকা। আমাদের একটু মনে রাখতে হবে। আমাদের জন্য দ্বিতীয় হোমওয়ার্কটা হচ্ছে
এই 1 - 3 9 - 27 ধারার প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে ক যদি আমরা সলভ করার চেষ্টা করি, এখানে গুণোত্তর ধারার প্রথম পদ ইজ ইকুয়াল টু, প্রথম পদ কত? প্রথমটার জন্য 1, ধারার প্রথম পদ হচ্ছে 1। অনুপাত কত? সাধারণ অনুপাত আর ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে -3 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু -3। -3 কি 1 থেকে বড় না ছোট? ছোট। তাহলে আমার প্রথম S7 ইজ ইকুয়াল টু, ফর্মুলা কোনটা হবে? দুইটা ফর্মুলা ছিল। প্রথম ফর্মুলা ছিল যখন r ইজ লেস দেন 1 এর জন্য S of n is equal to a into 1 minus r to the power n divided by 1 minus r। এক্ষেত্রে আমরা পাবো S of 7 is equal to a হচ্ছে 1 into 1 minus r হচ্ছে -3 whole to the power 7, তাহলে আমরা পাবো এটা divided by 1 minus plus 3, তাহলে আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করে যা আছে তাই থাকবে। দ্যাট মিন্স আমরা পাচ্ছি ডিভিশন করে 4, আর এখানে পাচ্ছি 1 minus plus 3 to the power 7। 3 to the power 7 কত হবে? 3 to the power 4 হচ্ছে 81, 3 to the power 4 হচ্ছে 81, তো 81 into 3 is equal to 5, 3 1 3 324, 3 to the power 5 হচ্ছে 247, 3 to the power 6 হচ্ছে 3 3 9, 3 4 12, 3 to the 6 6 plus 1 7 29, তাহলে 3 to the power 7 হচ্ছে 3 নং 27, 7 হাত হচ্ছে 2, 3 2 6, 6 আর 2 8, 3 7 21, 2187, 2187। এই দুটোটা অ্যাড করে আমরা 4 দিয়ে ডিভাইড করলেই আমরা প্রথম 7টি পদের সমষ্টিটা পেয়ে যাব। তাহলে আমাদের পরবর্তী যে হোমওয়ার্কটা থাকবে, শাহানা তার শিক্ষার প্রতিষ্ঠানে একটি চারা গাছ রোপণ করলো। 1 বছর পর চারা গাছটির উচ্চতা 1.5 ফুট হলো। পরবর্তী বছর এর উচ্চতা 0.7 ফুট করে বৃদ্ধি পেল। প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 50% বাড়ে। এভাবে বাড়তে থাকলে 20 বছর পরে গাছটার কত উচ্চতা হবে? দ্যাট মিন্স আমার এই গাছটা প্রথমে এ হচ্ছে আমার জন্য 1.5 প্লাস 0.75, প্রথম বছরের জন্য 1.5 ফুট, পরের 1.5 প্লাস 0.75 ফিট হয়েছে। পরে প্রত্যেক বছরে 50% করে বৃদ্ধি পাচ্ছে, আর 20 বছর পরে তার ওই গাছের চারার কতটুকু উচ্চতা হবে সেই ক্যালকুলেশনটা আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারবো। আর তোমাদের প্রত্যেকের জন্য জোড়ায় জোড়ায় কাজ হচ্ছে a = r, r = হাফ ধরে গুণোত্তর ধারা তৈরি করা এবং তার যে কোনো পদ নির্ণয় করা এবং সমষ্টি নির্ণয় করার চেষ্টা করা। সো আজকের ক্লাসে আমরা যে যে জিনিসগুলো জানতে পেরেছি সেগুলো হচ্ছে গুণোত্তর ধারার বীজগণিত রূপ নির্ণয় করা শিখেছি, এবং এই বীজগণিত রূপ থেকে আমরা যে কোনো সাধারণ পদ নির্ণয় করা শিখেছি, এবং এই সাধারণ পদ থেকে ব্যবহার করে যে কোনো পদ নির্ণয় করা এবং সাধারণ পদ নির্ণয় করে তার থেকে গুণোত্তর দ্বারা যোগফল নির্ণয় করা, বাস্তব জীবনে সেটা প্রয়োগ করাটা শিখেছি। সো আজকের ক্লাসে এই পর্যন্ত থাকলো। ইনশাআল্লাহ আমরা পরে ক্লাসে অন্যান্য বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।